জুলিয়াস সিজার অমরত্বের পথে এক মহাকাব্যিক যাত্রা। রোম, একটি নাম, একটি সাম্রাজ্য, একটি কিংবদন্তি। আপনি যদি আজ ইতালির সেই প্রাচীন পাথুরের রাস্তাগুলোতে হাঁটেন, তবে আপনার পায়ের নিচে যে ধুলোবালি তা কেবল মাটি নয়, তা হল কয়েক হাজার বছরের ইতিহাস। রোমের প্রতিটি স্তম্ভ আর ধ্বংসাবশেষ আজও যেন ফিসফিস করে বলে সেই মানুষটির কথা, যিনি একাই বদলে দিয়েছিলেন পৃথিবীর মানচিত্র। তিনি ছিলেন সৈনিক, তিনি ছিলেন ধূর্ত রাজনীতিবিদ, তিনি ছিলেন এক প্রেমিক, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তিনি ছিলেন গাইয়াস জুলিয়াস সিজার। ক্ষমতার এমন এক নেশা তার রক্তে ছিল, যা তাকে সাধারণ মানুষের কাতার থেকে তুলে নিয়ে বসিয়েছিল দেবতার আসনে। কিন্তু এই গল্পটি শুধু তার জয়ের নয়, এটি এক চরম বিশ্বাসভঙ্গেরও গল্প। খ্রিস্টপূর্ব ১০০ সাল জুলাই মাসের এক তপ্ত দুপুরে রোমের এক ঘিঞ্জি এলাকায় সিজারের জন্ম। তার পরিবার জুলিয়ায় ছিল অত্যন্ত প্রাচীন এবং সম্ভ্রান্ত। তারা দাবি করত তাদের পূর্বপুরুষ স্বয়ং রোমের প্রতিষ্ঠাতা এনিয়াস এবং প্রেমের দেবী ভিনাস। কিন্তু আভিজাত্য থাকলেও তাদের হাতে টাকা ছিল না। সিজার এমন এক সময়ে বড় হচ্ছিলেন যখন রোম নিজের ভেতর নিজে ক্ষতবিক্ষত। সাধারণ মানুষ আর অভিজাত সেনেটারদের মধ্যে চলছে চরম দ্বন্দ্ব। মাত্র ১৬ বছর বয়সে যখন সিজার তার বাবাকে হারালেন, তখন চারদিকে গৃহযুদ্ধের বিভীষিকা। স্বৈরশাসক সুল্লা তখন রোমের অধিপতি। সুল্লা চাইলেন সিজারকে পদানত করতে, কিন্তু তরুণ সিজার মাথা নোয়ালেন না। তাকে পালিয়ে বেড়াতে হলো ইতালির পাহাড়ে পাহাড়ে। এক রাতে জ্বরে আক্রান্ত অবস্থায় তাকে বন্দী করল সুল্লার সৈন্যরা। কিন্তু সিজার তার সমস্ত অবশিষ্ট অর্থ দিয়ে নিজের প্রাণ ভিক্ষা চাইলেন। এই পালানোর সময়টাই তাকে শিখিয়েছিল যে রোমে টিকে থাকতে হলে শুধু বুদ্ধি নয়, তলোয়ারের জোরও লাগে। সিজারের জীবনের অন্যতম রোমাঞ্চকর ঘটনা ঘটেছিল যখন তিনি সমুদ্রপথে এজিয়ান সাগর পার হচ্ছিলেন। একদল দুর্ধর্ষ জলদস্যু তার জাহাজ আক্রমণ করে তাকে বন্দী করে। দস্যুরা যখন তার মুক্তির জন্য ২০ তালান্ত সোনা দাবি করল, সিজার হেসেই উড়িয়ে দিলেন তাদের। তিনি বললেন, তোমরা জানো না কার গায়ে হাত দিয়েছ, আমার দাম অন্তত ৫০ তালান্ত সোনা হওয়া উচিত। বন্দী অবস্থায় তিনি দস্যুদের সাথে দাপটের সাথে চলতেন। তারা যখন কথা বলতো, সিজার তাদের চুপ করিয়ে দিতেন যাতে তিনি ঘুমাতে পারেন। তিনি তাদের নিজের লেখা কবিতা আর বক্তৃতা শোনাতেন। তারা যদি প্রশংসা না করত, সিজার হেসে বলতেন, তোমরা অশিক্ষিত বর্বর, আমি যখন রোমে ফিরব তখন তোমাদের সবাইকে ক্রুশে চড়াব। দস্যুরা একে নিছক পাগলামি ভেবেছিল, কিন্তু সিজার মুক্তি পাওয়ার পরপরই একটি ছোট নৌবাহিনী নিয়ে ফিরে আসেন এবং সেই দস্যুদের খুঁজে বের করে ঠিকই তাদের সবাইকে ক্রুশে চড়িয়েছিলেন। এই ঘটনাটি প্রমাণ করে যে সিজার যখন কোনো প্রতিজ্ঞা করতেন তা তিনি পালন করতেনই। রোমে ফিরে সিজার বুঝলেন ক্ষমতার চূড়ায় একা ওঠা অসম্ভব। তিনি এক কৌশলী জোট গঠন করলেন তৎকালীন রোমের সবচেয়ে ধনী ব্যক্তি ক্র্যাসাস এবং সবচেয়ে জনপ্রিয় সেনাপতি পম্পের সাথে। ইতিহাসে এটি ফার্স্ট ট্রায়াম্ভিরেট নামে পরিচিত। সিজার হলেন কনসাল, কিন্তু রোমের চার দেয়ালের রাজনীতি তাকে তৃপ্তি দিচ্ছিল না। তার দরকার ছিল জয়, তার দরকার ছিল সৈন্যদল যারা তার জন্য প্রাণ দেবে। তিনি পা বাড়ালেন গলের দিকে, যা আজকের আধুনিক ফ্রান্স, বেলজিয়াম আর সুইজারল্যান্ড। দীর্ঘ ৮টি বছর সিজার গলের জঙ্গল আর বরফে লড়াই করেন। সেই ৮ বছরে তিনি প্রায় ৩০০টি গোত্রকে পরাজিত করেন, ৮০০টি শহর জয় করেন এবং কয়েক লক্ষ মানুষকে বন্দী করেন। এই যুদ্ধক্ষেত্রই ছিল সিজারের আসল পাঠশালা। তিনি তার সৈন্যদের সাথে মাটিতে ঘুমাতেন, সাধারণ রেশনের খাবার খেতেন। সৈন্যরা যখন দেখল তাদের সেনাপতি বিলাসিতা ছেড়ে তাদের মতো কষ্ট করছে, তারা সিজারকে ঈশ্বর মানতে শুরু করল। সিজার জানতেন রোমের মানুষ বীরকে পূজা করে, তাই সিজার গলের যুদ্ধের প্রতিটি বর্ণনা লিখে নিয়মিত রোমে পাঠাতেন। যখন মানুষ সেই কাহিনী পড়ত, সিজারের জনপ্রিয়তা আকাশের চাঁদ ছুঁয়ে ফেলল। কিন্তু এই জনপ্রিয়তাই তার কাল হয়ে দাঁড়াল। রোমের সেনেটাররা আর তার পুরনো বন্ধু পম্পেই ভয় পেলেন। তারা ভাবলেন সিজার যদি জয়ী হয়ে ফিরে আসেন, তবে তিনি আর কারো কথা শুনবেন না। তারা আদেশ পাঠালেন সৈন্যদল ত্যাগ করে সাধারণ নাগরিক হিসেবে রোমে ফেরো। সিজার জানতেন সৈন্য ছাড়া রোমে পা রাখা মানেই শত্রু মহলের হাতে নিজের মৃত্যু পরোয়ানা সই করা। খ্রিস্টপূর্ব ৪৯ সালের জানুয়ারি মাস, উত্তর ইতালির রুবিকন নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন সিজার। এই নদী পার হওয়া মানেই রোমের আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। তিনি দীর্ঘ সময় ধরে নদীর পানির দিকে তাকিয়েছিলেন। তার এক পাশে ছিল কলঙ্কিত আত্মসমর্পণ, অন্য পাশে ছিল এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। অবশেষে তিনি ঘোড়া ছোড়ালেন নদীর ওপারে আর উচ্চস্বরে বললেন সেই অমর বাক্য, অ্যালেয়া জাক্তা এস্ট, অর্থাৎ পাশা এখন নিক্ষিপ্ত হয়েছে। রোমের ইতিহাস সেদিন চিরতরে বদলে গেল।
শুরু হলো সিজার বনাম পম্পের মহাযুদ্ধ। গ্রিস থেকে আফ্রিকা, স্পেন থেকে মিশর, পুরো পৃথিবী জুড়ে চলল এই লড়াই। অবশেষে পম্পেই পরাজিত হয়ে মিশরে পালিয়ে গেলেন, কিন্তু সেখানে তাকে বিশ্বাসঘাতকতায় হত্যা করা হলো। সিজার যখন মিশরে পৌঁছালেন, তখন তার সামনে এলো জীবনের অন্যতম বড় আকর্ষণ, রানী ক্লিওপেট্রা। মিশরের রাজনীতি তখন টালমাটাল। ক্লিওপেট্রা ছিলেন বুদ্ধিমতী, রূপসী এবং উচ্চাকাঙ্ক্ষী। সিজারের সাহায্য পাওয়ার জন্য তিনি এক অদ্ভুত কাণ্ড করলেন। নিজেকে একটি বিশাল দামি কার্পেটের ভিতরে মুড়িয়ে তিনি সিজারের খাস কামরায় পৌঁছালেন। কার্পেট খুলতেই যখন সেই রহস্যময়ী নারী বেরিয়ে এলেন, সিজার মুগ্ধ না হয়ে পারলেন না। ক্লিওপেট্রার সাথে সিজারের সম্পর্ক কেবল প্রেমের ছিল না, এটি ছিল ক্ষমতার এক নিখুঁত মেলবন্ধন। সিজার তাকে মিশরের সিংহাসনে বসালেন এবং মিশরের অঢল সম্পদ সিজারের সেবায় ব্যবহারের সুযোগ পেলেন। নীল নদে তাদের বিলাসবহুল নৌবিহার আজও ইতিহাসের অন্যতম রোম্যান্টিক এবং রাজনৈতিক অধ্যায় হিসেবে পরিচিত। মিশর জয়ের পর সিজার আরও ছোটখাটো কিছু যুদ্ধ জয় করে অবশেষে রোমে ফিরলেন একজন সর্বেসর্বা হিসেবে। সেনেট তাকে ডিক্টেটর পারপেচুও বা আজীবন একনায়ক হিসেবে ঘোষণা করতে বাধ্য হল। সিজার রোমকে বদলে দিতে শুরু করলেন। তিনি সাধারণ মানুষের ঋণ মকুফ করলেন, গরিবদের জন্য বিনামূল্যে শস্য বিতরণের ব্যবস্থা করলেন, এমনকি তিনি সময়ের সঠিক হিসাব রাখার জন্য জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করলেন। কিন্তু এই সব ভালো কাজের আড়ালে রোমের বনেদি সেনেটাররা দেখছিলেন এক স্বৈরচারীকে। তারা রোমান প্রজাতন্ত্রের পতন সহ্য করতে পারছিলেন না। তাদের মনে হচ্ছিল সিজার বুঝি নিজেকে রোমের রাজা ঘোষণা করতে যাচ্ছেন। রোমানদের কাছে রাজা শব্দটি ছিল ঘৃণার প্রতীক। ষড়যন্ত্রের বিষ বাষ্প দানা বাঁধতে শুরু করল। এই ষড়যন্ত্রের মূলে ছিলেন ক্যাসিয়াস এবং সিজারের অত্যন্ত কাছের বন্ধু মার্কাস ব্রুটাস। ব্রুটাস সিজারকে ভালোবাসতেন, কিন্তু রোমের প্রজাতন্ত্রকে ভালোবাসতেন তার চেয়েও বেশি। ষড়যন্ত্রকারীরা বিশ্বাস করালো যে সিজারকে হত্যা করাই হল রোমকে বাঁচানোর একমাত্র পথ। খ্রিস্টপূর্ব ৪৪ সালের ১৫ই মার্চ, দিনটি ছিল আইডস অফ মার্চ। সিজারের স্ত্রী ক্যালপুর্নিয়া আগের রাতে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছিলেন। তিনি সিজারকে সেদিন সেনেটে যেতে বারবার বারণ করেছিলেন। এমনকি এক জ্যোতিষী পথে সিজারকে আটকে বলেছিল, আইডস অফ মার্চ থেকে সাবধান থেকো। সিজার হেসে উত্তর দিয়েছিলেন, আইডস অফ মার্চ তো এসে গেছে, কিন্তু আমার তো কিছু হয়নি। জ্যোতিষী নিচুস্বরে বলেছিল, এসেছে ঠিকই, কিন্তু এখনো যায়নি। সিজার যখন পম্পের থিয়েটারে, যেখানে সাময়িকভাবে সেনেট বসত, প্রবেশ করলেন, সেনেটাররা তাকে সম্মানের ভান করে ঘিরে ধরলেন। হঠাৎ একজন তার টোগা টেনে ধরল। এটি ছিল আক্রমণের সংকেত। চারপাশ থেকে তলোয়ারের কোপ আসতে শুরু করল। সিজার প্রথমে লড়ছিলেন, তলোয়ারের আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন ব্রুটাসকেও সেই ভিড়ের মধ্যে তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়ে থাকতে, তখন তার লড়াই করার সমস্ত ইচ্ছা নিভে গেল। তিনি শুধু আর্তনাদ করে বললেন, ইট টু ব্রুটাস, অর্থাৎ তুমিও ব্রুটাস। তিনি নিজের টোগা দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন এবং পম্পের মূর্তির পাদদেশে লুটিয়ে পড়লেন। ২৩টি তলোয়ারের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল রোমের সর্বশ্রেষ্ঠ বীরের দেহ। সিজারের মৃত্যুতে ষড়যন্ত্রকারীরা ভেবেছিল রোম বুঝি মুক্ত হল, কিন্তু তারা ভুল করেছিল। সিজারের অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্ক অ্যান্টনি যখন সিজারের রক্তমাখা টোগা উঁচি করে তার বীরত্ব আর জনগণের প্রতি ভালোবাসার কথা বললেন, তখন পুরো রোম শহর এক আগ্নেয়গিরির রোদে ফেটে পড়ল। ঘাতকদের পালিয়ে বেড়াতে হলো ইটালির বাইরে। সিজারের মৃত্যু রোমকে শান্ত করার বদলে ঠেলে দিল আরও এক দীর্ঘ গৃহযুদ্ধের দিকে। সিজারের পালক পুত্র অক্টেভিয়ান পরবর্তীতে অগাস্টাস সিজার নামে রোমের প্রথম সম্রাট হিসেবে সিংহাসনে বসেন। সিজার রাজা হতে চাইছিলেন কিনা তা আজ আর জানার উপায় নেই, কিন্তু তার মৃত্যুর পরই রোম একটি চিরস্থায়ী সাম্রাজ্যে পরিণত হয়। জুলিয়াস সিজারের জীবন আমাদের শেখায় যে ক্ষমতার চূড়ায় আর নিঃসঙ্গতার গভীরে দূরত্ব খুব সামান্য। তার নাম আজ আর শুধু একজন মানুষের নাম নয়, এটি একটি উপাধিতে পরিণত হয়েছে। জার্মানির কাইজার থেকে রাশিয়ার জার সবই এসেছে সিজারের নাম থেকে। তিনি কি সত্যিই একজন অত্যাচারী ছিলেন, নাকি রোমের ত্রাণকর্তা? এই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসের পাতায় ধুলো জমা বিতর্কের মধ্যেই থেকে যাবে। কিন্তু একটি কথা ধ্রুব সত্য, যতদিন রোম থাকবে, যতদিন মানুষের মনে ক্ষমতা আর বীরত্বের তৃষ্ণা থাকবে, ততদিন জুলিয়াস সিজার বেঁচে থাকবেন তার সেই অদম্য জেদ আর অমর তলোয়ারের গল্পে।